নিউটনীয় বলবিদ্যা। ওকে, ওকে, নিউটনীয় বলবিদ্যার প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে বল। আচ্ছা বলো, বল বলতে আসলে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি বলো, বল বলতে আমরা কি বুঝি? না সমস্যা, আমি পরে এডিট করব। কিছু মনে নাই। এই বলো, বল বলতে আমরা কি বুঝি? বল আপনি খুব জানা অবদান করার জন্য না আমি পরে এডিট করব, এর কোনো কিছু থাকবে না, বল এক্সট্রা মনে থাকবে। আচ্ছা বল জিনিসটা কি? বল যা কোনো বস্তুকে ক্রিয়া করে, স্থির বস্তুকে গতিশীল করে অথবা গতিশীল বস্তুকে স্থির করে তাকে বলে বল। ওকে, তাহলে ভিডিওটা বুঝতে পারছো বল? সো এখন আমরা জানবো যে বল কত প্রকার। বল যে কোনো জিনিসকে প্রাথমিকভাবে কিন্তু ওই দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক আর যৌগিক। সো ঠিক এইভাবে বলকে দুই ভাগে ভাগ করা হয়, একটা মৌলিক বল আর যৌগিক বল। তো আমাদের সিলেবাসে শুধু মৌলিক বল নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, সো এই বলটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক, হচ্ছে যৌগিক। এখন এই মৌলিক বল হচ্ছে চার প্রকার। মৌলিক বল মানে আমরা বুঝি যে বলগুলো অন্য কোনো বলের উপর নির্ভর করে না। তো প্রথম হচ্ছে মহাকর্ষীয় বল। এরপর হচ্ছে সবল নিউক্লিয় বল। ওকে, এখন আমরা জানবো যে এই প্রত্যেকটা বল কি এবং প্রত্যেকটা বল কিভাবে সৃষ্টি হয় এবং কোন কণার মাধ্যমে এই বলগুলো ক্রিয়া করে। প্রথমত মহাকর্ষ বল। ওকে, মহাকর্ষ বল আমরা তো জানি যে যে কোনো দুটি বস্তুর মধ্যে ক্রিয়া করে। ওকে, যে কোনো দুটি বস্তুর মধ্যে যে বলটা ক্রিয়া করে তাকে বলে মহাকর্ষ বল। এবং এই মহাকর্ষ বল কিভাবে সৃষ্টি হবে কোন কণার বিনিময়ে? গ্রাভিটন। গ্রাভিটন নামক কণার বিনিময়। ওকে, তাহলে চুম্বক বল কি? তাহলে চুম্বক বলটা হচ্ছে যে আমরা যে চার্জগুলো নিয়ে কল্পনা করি না, যে কোনো চার্জ, এই যে কোনো চার্জের মধ্যে একাধিক চার্জের মধ্যে যে বলটা ক্রিয়া করে সেই বলটাকে বলা হবে তাড়িত চুম্বক বল। ওকে, অর্থাৎ তাড়িত চুম্বক বলটা ক্রিয়া করে চার্জের মধ্যে। তো তাড়িত চুম্বক বলটা সৃষ্টি হচ্ছে ফোটন কণার বিনিময়ে। সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা হচ্ছে, নিউক্লিয় বলতে বোঝাচ্ছে আমরা নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন এবং নিউট্রন। তাহলে যে বলের মাধ্যমে প্রোটন এবং নিউট্রন একত্রে থাকে এই বলটাকে বলে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বলটা হয় মেসন বা গ্লুয়ন নামক কণার বিনিময়। ওকে, এরপর আসবে হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে যে আমরা দেখি না যে একটা, আচ্ছা তার আগে আমরা জানবো যে তেজস্ক্রিয় নিউক্লিয়াসটা কি। তেজস্ক্রিয় নিউক্লিয়াসটা হচ্ছে যে নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত হবে আলফা বিটা কমা আলফা বিটা গামা এই তিনটা রশ্মি নির্গত হয়। সো এগুলোর মধ্যে বিটা রশ্মি যেটা হয়, বিটা রশ্মি নির্গমন যে ঘটে, তাহলে যে বলের ক্রিয়ার মাধ্যমে একটা নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গমন ঘটে বা বিটা রশ্মি ছড়িয়ে পড়ে স্বতঃস্ফূর্ত হবে, সেই বলটাকে বলবো দুর্বল নিউক্লিয় বল। ওকে, তারপর দুর্বল নিউক্লিয় বল বলতে আমরা বোঝাচ্ছি যে নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গমন। ওকে, সো এটা হয় হচ্ছে তোমার বোসন
বস্তুর কণা বিনিময়। ওকে, তোমাকে এমসিকিউর মধ্যে কয়েকটা জিনিস আসবে, সেটা হচ্ছে মৌলিক বল 4 প্রকার, কোন বল দ্বারা কাদের মধ্যে সম্পর্ক বোঝায় এবং কোন কণার বিনিময় এর সৃষ্টি হয়। ওকে, এখন এগুলোর মধ্যে সবচেয়ে কোনটা শক্তিশালী এবং সবচেয়ে কোনটা বেশি দুর্বল? সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। বুঝিনি? সবথেকে বেশি শক্তিশালী কোনটা? সবল নিউক্লিয় বল, এই যে ওকে, সবল নিউক্লিয় বল। তারপরে লাস্টটা হিসেবে সবচেয়ে মহাকর্ষীয় বল। ওকে, এটা বলে দাও। ঠিক আছে তো? ও সরি, দুর্বল বল, সরি। বুঝতে পারছো? কেমিস্ট্রির মধ্যে এগুলো আসে, কোন কণার বিনিময়ে কোন বল সৃষ্টি হয় এবং কোনটা সর্বোচ্চ আর কোনটা সর্বনিম্ন। আর তোমাদের বইয়ে একটা ছক আছে, কার পাল্লা কতটুকু, অর্থাৎ কোনটা পাল্লা আছে আসলে, কোনটা পাল্লা 10^15 এরকম ছকের মধ্যে করে নিবা। ওকে, ওকে, এখন আমরা নিউটনীয় সূত্রগুলো জানব। ওকে, আচ্ছা, আমরা যে নিউটনের সূত্রগুলো সবসময় 19 থেকে পড়ে আসি, তাই না? প্রথম যে সূত্রটা এটা কি? প্রথম সূত্রটা কি? জড়তা সূত্র। জড়তা সূত্র বলতে আমরা কি বুঝি? জড়তা কি বলতে শোনালি? জড়তা হলো ওই যে কোন বস্তুগুলো যেটা স্থির বস্তু সেটা স্থির, আর যেটা গতিশীল সেটা গতিশীল স্থান। এটা তো জড়তা। হ্যাঁ, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে একটা স্থির বস্তু স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু থাকতে চায়। হ্যাঁ, এটা হচ্ছে জড়তা। ওকে, তো নিউটনের যে প্রথম সূত্রটা এটা কি? জড়তা সূত্র। ওকে, এখন দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বল সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে করে, তাই না? অসম্ভব জামাই, অসম্ভব। এই হাতে লেখা দেখলে পারে মাইরে একদম হাতে লেখা কোর্সে ভর্তি হয়ে যাবে, মাসে 200 টাকা প্রত্যেক শনিবার। 500 টাকা দেয় না? কয়দিন? 200 টাকা দেয়। কয়দিন? 3-4 দিন, 4 দিন 5 দিন মাসে, প্রত্যেক শনিবার। এই জন্য প্রত্যেক শনিবার আসি। পরেরটা কি দ্বিতীয় সূত্র?
ওকে আচ্ছা আমরা কি জানি একটা সূত্র জানি F ইকুয়াল ma এটা আমরা জানি না সো কখন তোমরা এটা দেখছো যে আসলে F ইকুয়াল ma কিভাবে আসে আমার এখানে কথা বলছে ভরবেগের পরিবর্তন এবং বল নিয়ে বাট এখানে ত্বরণ কিভাবে আসলো এটা কি কখন তোমরা একটু বোঝার চেষ্টা করছো যে কিভাবে F ইকুয়াল ma টা আসে বুঝছিলাম না এটা কিন্তু এখন আচ্ছা দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আচ্ছা দেখো আমার এখানে কি বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্ত বল সমানুপাতিক আচ্ছা আমরা ভরবেগ বলতে কি বুঝি ভর এবং বেগের তাই না তাহলে আমরা ভরবেগ কি দ্বারা প্রশ্ন কি দ্বারা কি mv তাই না তাহলে ভরবেগের পরিবর্তন মানে কি ভরবেগের পরিবর্তন মানে হচ্ছে আমার পরিবর্তন মানে কার সাপেক্ষে সময় সাপেক্ষে না তাহলে dp/dt বুঝতে পারছো সময় সাপেক্ষে p এর পরিবর্তন মানে কি ভরবেগের পরিবর্তন কার সমানুপাতিক বলের সমানুপাতিক তাই না তাহলে f সমানুপাতিক এটা না এখন f তুলে দিলাম আমি সমানুপাতিক চিহ্ন দিয়ে একটা ধ্রুবক k আবার d dt আচ্ছা p সমান আমরা কি জানি mv না ওকে mv f k আসলো এখন আমি এটা কি অন্তরীকরণ না কারণ অন্তরীকরণ আমি সময় সাপেক্ষে বস্তুর তো ভরের পরিবর্তন হয় না সময় সাপেক্ষে বস্তুর কিসের পরিবর্তন হয় বেগে তার মানে কি mটা কি ধ্রুবক না যেটা ধ্রুবক সেটা কি সামনে আসবে m তাহলে তাহলে d/dt v f ইকুয়াল km আচ্ছা সময়ের সাথে বেগের পরিবর্তনটাকে আমরা কি বলছি এই যে এখন k যদি ইকুয়াল 1 হলে f ইকুয়াল বুঝতে পারছো কিভাবে f ইকুয়াল m এটা আসে না প্রমাণটা আসে না জাস্ট জানার জন্য তোমরা যখন দেখো আমরা এমন শিখবো যখন তোমরা তো একটা সময় কিনা একদিন পড়াবো তাই না ওই যেমন শোনালি তো বলে যে ভাই সময় পেলে আমি মাঝে মধ্যে গাই তো এই জিনিসগুলো শিখাবা তো বলতে পারে যে আপু এটা কিভাবে আসলো ওকে বুঝতে পারছো দেখুন প্রবাবিলিটির সামনে জানি এখন আমরা তিন নম্বর সূত্রটা জানবো তিন নম্বর সূত্রটা কি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তাই না তার মানে বিষয়টা কি বিষয়টা হচ্ছে কি f1 ইকুয়াল মাইনাস f2 দেখো আমার বিষয়টা হচ্ছে আমার ক্রিয়া করতেছে এই দিকে আর প্রতিক্রিয়াটা কি বিপরীত দিকে না আর প্রত্যেকটা মান কি কসের সমান না তার মানে আমি মাইনাস দ্বারা কি বোঝাচ্ছি দিকটা হচ্ছে আলাদা এখন বলটা কি ভেক্টর রাশি না দিকটা হচ্ছে আলাদা কিন্তু মান দুটো পরস্পর সমান তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মান দুটো সমান কিন্তু দিক পরস্পর বিপরীত দিকে সেটা কি বুঝতে পারছো ওকে তাহলে এটা ক্লিয়ার আমি বুঝে দিলাম অঙ্গে পড়াশোনা কি ভাষা হচ্ছে সব কাজ করছি বুঝতে হবে তোমরা রয়্যাল গেটে কিনবে ওইটা কিন্তু ভালো তোমার দল যাতে কিনবে এটা ভালো দেখা তো এই দেখো দেখলেই তো জেলাসি হবে তোর পাশে শুধু অঙ্ক 10 টাকা 10% হবে সেটা তো বায়োলজি কয়টা ক্লাস দুটো ক্লাস এই আলগি মানে বায়োলজি ভাই কি তোমার সাথে থাকে তো বায়োলজি ভাই কি তোমাদের আপনি চাইলে থাকতে পারেন সমস্যা আপনি চালা থাকতে পারেন ঠিক আছে থাকেন নাই পর্যাপ্ত পরিমাণ আমি আছে
আমি ভাইকে বলছি আলমগীর মাঝে মাঝে বাজার করবে না, তাকেই থাকতে হবে। আমি হচ্ছে আমার ওই স্টুডেন্ট আছে সেকেন্ড ইয়ার, ওটা কমপ্লিট হয়ে গেলে আমার লেভেল সেটলা সম্ভব আছে, মানে এই যে এবার যে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষের পর শেষ হবে আগস্টেই তো শেষ হবে। হ্যাঁ, চলে আসে আচ্ছা আমাদের কি ইয়ার চেঞ্জ আগস্টের পরে হবে না? ড্রপ করবে। হয়ে কাটবে অবশ্যই কাটবো তোরা এত এইটাও আপনি একটু ধৈর্য নিয়ে দেখে আবার কাটে নিয়ে। হ্যাঁ আরে এত সময় বই পাবেন না। আমি এই কথা বলবো না কাজে কালকে করতে না সময় কি পাওয়া যায় সময় বের করবে এই দেখছে বের করতে হয় বের পাওয়া যায় না। মানে ইয়ার চেঞ্জ আগস্টের আগে হবে না পরে হবে? আগস্টের ঈদের পরে হবে, ঈদের পরের দিন পরীক্ষা দিবি। কি বলে? সত্যি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগস্টের দিকে দিলে তখন তো টেস্ট পরীক্ষা হবে। জি। হ্যাঁ। আমাদের সেকেন্ড ইয়ারে একটা পাবো। এটা একটা বস্তু, যে বস্তু ভাগ কত এপ্রিলের দিকে আমাদের হলো কি আছে? M1 আদিবেগ কত Q1 তাই না? এই চুপ করো, চুপ 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 এখন এই বস্তুটা এদিক যাচ্ছে, সামনের দিক অবসর হচ্ছে, এখানে আরেকটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে M2 আদিবেগ কত Q2 তাই না? তো এই বস্তুটা সামনের দিকে যাচ্ছে, ওকে। তো এই দুটো বস্তু দুটাই একই দিকে যাচ্ছে। এখন হঠাৎ করে কখনো যদি দুটো বস্তু পরস্পর শুনে বলে কি এখনো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সংঘর্ষে লিপ্ত হয়, কয় বছরের মধ্যে ফার্স্ট তখন ইয়ার বস্তু দুটোর ভর তো চেঞ্জ হবে না, বস্তু কি ভর কোনো চেঞ্জ হয়? তার মানে এটার M1 থাকলো আর এটা M2 থাকলো, কিন্তু বস্তু দুটা মানে প্রথম বস্তু E1 বেগে, দ্বিতীয় বস্তু U2 বেগে যাচ্ছে সংঘর্ষের পূর্বে, আর সংঘর্ষের পর কি বস্তু দুটার কি বেগ দুটো চেঞ্জ হবে না? তার মানে একটা হবে কি, এটা ছিল প্রথম বেগ বা প্রাথমিক বেগ, এটা কি শেষ বেগ না? সংঘর্ষ পর এটা কি V1 V2 তাই না? সো ভরবেগের একটা সরলরৈখিকতা নীতি আছে। ভরবেগের সরলরৈখিকতা নীতি হচ্ছে যে যেগুলো দুটো বস্তুর সংঘর্ষের পূর্বে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি সবসময় সংরক্ষিত থাকে। সংরক্ষিত থাকে মানে কি সমান হয়, এটা হচ্ছে ভরবেগের সরলরৈখিকতা নীতি। ওকে, তাহলে আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি। আমাদের বাইরে চলে যায় হয়ে গেছে? না একটু মানে যাবে আরেকটু জিজ্ঞেস করে তোমার কথা শুনে আমার টেনশন এই করে না পড়াশোনা কাছে হচ্ছে তোমার ঈদের পরে হচ্ছে তোমার পরীক্ষা নেই। পড়াশোনা করে আর লাভ নেই, বলবে যে কি করবো আর কি ঈদের 3 মাস পরে হয়তো 2-3 মাস পরে পরীক্ষা, তাহলে আমি ঈদের পরে চলে যাবো, পরে আসবো দিয়ে কিন্তু ঈদের পরে ওকে, মাস করে দিয়েছে তাহলে সংঘর্ষের পূর্বে এখানে থাকবো না, আমার বাসায় যাবো। কোনো বাসায় থাকবো না। বড় বড় বিয়ের অনুমতি দেবো না। কিভাবে? আচ্ছা তোমার কি কেমিস্ট্রি কোনো ঝামেলা আছে যেটা পড়া দিছিলাম? সেকেন্ড পেপারটা করে রাখি। একবারে 2 দিন ধরে রাখবো ভাইয়া সেকেন্ড পেপারটাও পড়ে রাখি। ওকে, সো আমরা সংঘর্ষের পূর্বে ভরবেগগুলো আমরা দেখবো তাই না? তো সংঘর্ষের পূর্বে প্রথম বস্তু ভরবেগ কি? E1 M1 E1 U1 প্লাস কয়টা কত দ্বিতীয় বস্তু M2 M2 equal to M1 E1
প্লাস M2 V2 এটাই। তো সংঘর্ষের পূর্বে এই যে আমরা জানি না যে m1 e1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2, এই সূত্রটা আসলে এই জায়গা থেকে আসছে সংঘর্ষ থেকে। জানি জানো? নেক্সট ক্যামেরার বাইরে যান। অফ করে f1 minus f2, তাই না? তো আমরা এই ফাংশন কি জানি? প্রথম অংশের ক্ষেত্রে ক্রিয়া m1 A1 তাই না? মাইনাস m2 m2 a2, তাই না? সো কোন মানে কি বেগের পরিবর্তন, তাহলে v1 minus v1 তাই কি এখানে m2 কি v1 v2 মাইনাস u2 মানে কি সময় কিন্তু একই থাকবে, কিন্তু সময় কিন্তু একই থাকবে। ওকে, সো ওই পাশে টি কাটা যায়। এখন গুণ করো m1 v1 minus m1 v1, তাই না? মাইনাস m2 v2 প্লাস m2 u2, তাই না? এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হচ্ছে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এইভাবে প্রমাণ করো, বুঝতে পারছো? সো আর ভরবেগ দিয়েও এইভাবে আমরা এই সূত্রে বন্ধুগুলি বন্ধুগুলি অঙ্ক করবো। আরেকটু পরে পরে হলো আপনার ফোন স্টোরেজের বিল বলবে 23 মিনিট হয়ে গেছে অলরেডি ক্যামেরা যেগুলো দেখায় সমস্যা আমার 1 ঘন্টা পার হয়ে যাবে, কিছু আছে। ওকে, এখন বন্ধুগুলি বিষয়টা হচ্ছে যে আমার গুলি বন্দুকের মধ্যে গুলি লোডেড, আমি এখন ক্লিক করব আর গুলি চলে যাবে। আমরা কি করি, আমরা দেখি না, এটা তো আমরা 90 থেকে দেখছি যে আমি যদি গুলির উপর যখন একটা বল প্রয়োগ করবো তাহলে গুলিটা সামনে থেকে এগিয়ে যাবে। তো আমি ক্রিয়া করতেছি, তাহলে প্রতিক্রিয়া বলার জন্য কি আমার বন্দুকটাকে পেছন দিকে যায় না, একটা পসিবিলিটি থাকে না? সো বিষয় হচ্ছে এটাই। তাহলে আমি এখনো গুলি করিনি, এখনো কোনো কাজ করিনি, তার মানে বন্দুকটা কি তখনও পসিবিলিটি শুরু হয়নি, আর গুলিটাও মানে একটা বেগ নিয়ে যাওয়া শুরু করেনি। তার মানে স্থির অবস্থায় গুলির বেগ কত? আপনি কিন্তু ক্যামেরার বাইরে। তাহলে স্থির অবস্থায় গুলির বেগ কত? 0 0। আর বন্দুকের বেগ 0 0, কারণ দুটোই স্থির অবস্থায় আছে। তার মানে সেই ক্ষেত্রে কি u1 u2 কি 0, তাই না? তাহলে আমরা কি জানি m1 u1 প্লাস m2 u2 প্লাস m1 v1 প্লাস m2 v2, এটা আমরা তুলে নিই, তাই না? তাহলে প্রাথমিক অবস্থায় m1 গুণন 0 প্লাস m2 গুণন 0। কেন 0 বুঝতে পারছো? কারণ আমি কোনো বলে প্রয়োগ করিনি, দুটাই স্থির আছে। আর এখানে m1 v1 প্লাস m2 v2, ওকে, তাহলে এটা 0 যদি হয় তাহলে আমি কি লিখতে পারি? আচ্ছা, আমরা বন্দুকের যেহেতু বড় গুলির চাইতে, তাহলে বন্দুকের ভরটাকে আমরা ধরবো m1, আর বন্দুকের বেগটাকেও আমরা বলবো v1, আর গুলি ছোট ভর ছোট v1, ওকে। তাহলে কি আমি কি বলতে পারবো?
এখন আমি কি বের করব? আমি কি বের করব? v1 এর মান। v1 মানে কি? আমার বন্দুকের পশ্চাৎ বেগ, তাই না? তো v1 সমান আমি একবার লিখতে পারি মাইনাস ইনটু v2 বাই v1, ঠিক আছে? বড় হাতের এম কোড ঠিক আছে। তো বুঝুনি মানে বড় হাতের এম দ্বারা কি বোঝায়? বুঝুনি বড় হাতের এম দ্বারা কি বোঝায়? না এটা মধ্যে কোনটা কনফিউশন? বড় হাতের এম দিয়ে করতেছে। বড় হাতের এম দ্বারা কি বোঝায়? বন্দুক যেহেতু বড়, ও তো বন্দুকের কি ভরটা বড় কিন্তু বড় হাতের M। না ওটা তো M1 M2 দ্বারা বোঝায়। আমি ওটাকে ধরে নিছি, সমস্যা কি? সমস্যা তো এত সমস্যা বুঝতে ধরে নেই M1 দ্বারা বন্ধুকে M2 কই গেল? ও 0 হয়ে গেছে। 0 M1 ও আচ্ছা, আচ্ছা। ভাই ওখানে ছোট হাতের M দিলে ভাই ও আমি জাস্ট ধরে নিছি। আমি ধরে নিছি যে হচ্ছে আচ্ছা আমরা ছোট হাতের M দিতে নিচে এখানে বলবো এই অঙ্ক করার সময় ছোট হাতের M দিয়ে করতে হবে। এই ছোট হাতের ওকে ঠিক আছে। যেটা বড় জিনিসকে বড় হাতে লিখছে, যেটা ছোট সেটা ছোট হাতে। তাহলে মাইনাস তাহলে আপনার তো উচিত ছিল এখানে বড় করে দেওয়া। কোথায় এখানে বড় এই তো আছে। এইখানে ভাই ছোট হাতের দিয়ে দেন। এই বুঝতে সুবিধা হচ্ছে। যেটা তোমরা যেভাবে বুঝানো যেভাবে বাট মানে ইকুয়েশনটা বুঝতে পারছো তো যে কোনটা কি বোঝায়? ওকে এটাই। তাহলে দেখো পশ্চাৎ বেগ মানে কি পেছনের দিকে, এইজন্য বেগটা দেখো রিয়াতে কিন্তু আসছে। দ্রুত তোলো। কি করবো? অঙ্ক হচ্ছে রকেট। রকেট সায়েন্স বলে আছে চাই দেখে ভালো করে রকেট দেখো আমরা এখানে এই যে রকেটটা কিভাবে চলাচল করে। রকেট ভাবা যায় রকেটের গতি থেকে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। পেছন থেকে বায়ু নির্গত হয়, গ্যাস নির্গত হয়, উপরের দিকে যায়। তো ওপর কি আছে ভাইয়া? এই আপনি কি রকেট দেখেন না সাথে উপরে উঠে তুমি একটা জিনিসের চিন্তা করো, এত ভারী একটা জিনিস আর সামান্য শুধু বায়ুর উপর একটা গ্যাসের চাপ প্রয়োগ করতেছে, তা কি পরিমাণ ক্রিয়া করতেছে যে ওটা একদম উপরে চলে যাচ্ছে। চিন্তা করে দেখো। আর রকেট পাঠাইছো মহাকাশে। হ্যাঁ আপনি আপনার সাথে একদিন একটা ওই যে বাংলাদেশ স্যাটেলাইটটা ভাঙার জন্য হ্যাঁ ওইটাই এখন বাদ আছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট স্যাটেলাইটটা হবে ভাঙছে ওইটা ভাঙতে হবে না আচ্ছা আসলে এটা তোমরা একটা কাজ করো, যদি সুযোগ হয় আপনাকে রকেটের মাধ্যমে আমাকে পাঠিয়ে দাও। আপনার দুই পায়ে দুইটা রকেট বানিয়ে রকেট আছে না দেখবো আমি চালাই ওকে এটা থাকবে, এটা কিন্তু ভিডিওতে থাকবে। সত্যি কথা এটা কি আলাদা করে 28 মিনিটে আছে এটা। ওকে ওকে ঠিক আছে আমি এটা আলাদা করে একটা পোস্ট করব আজকে। ওকে 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 ঠিক আছে। ওকে সোনালি একটু দেখেন সোনালি একটু দেখেন এই যাও একটু দেখাই। ওকে ওকে তারপরে এখন দেখো তো আমরা এখান থেকে মূলত মানে বিষয়টা বুঝতে পারছি তো যে বায়ুর উপর রকেটের যে পিছনে যে গ্যাসটা বের হয় ওই গ্যাসটা যে বায়ুর মধ্যে যে ক্রিয়াটা করে তো ওর প্রতিক্রিয়া স্বরূপ রকেটটা উপরের দিকে চলে যায়। ওকে তো আমাদের এখানে বিষয়টা মেইন যে বিষয়টা মানে বের করতে হবে সেটা হচ্ছে কি পরিমাণ বল, কি পরিমাণ বল প্রয়োগ করলে রকেটটা চলছে। ওকে তো সূত্রটা হচ্ছে ভাই ওকে মেইন সূত্র হচ্ছে এটা। এখন এখানে বিষয়টা হচ্ছে যে কোনটা দ্বারা আসলে কি বোঝায়। এর দ্বারা বোঝায় হচ্ছে আমার ধাক্কা বল। ধাক্কা বল বলতে যে কোন বলে রকেট বায়ুকে ধাক্কা দিচ্ছে। ওকে ভিটা কি? ভিটা হচ্ছে আমার গ্যাস নির্গত বেগ। যে গ্যাসটা যে নির্গত হয় না ওটার বেগটা কত।
এখন ডেল এমটা কি এবং ডেল টি কি? দেখো এই জিনিসটা আমরা বুঝতে হবে ডেল এম বাই ডেল টি টা কি। দেখো আমরা মনে করো প্রাথমিক আসলে আমার 5 কেজি, ওকে, তখন আমার টি কত ধরলাম যে হচ্ছে 0 সেকেন্ড, মানে প্রাথমিক সময়। তো সময়ের সাথে সাথে অবশ্যই গ্যাস নির্গত হচ্ছে, গ্যাস কি কমে যাবে না? তো 5 থেকে কত হলো 3 কেজি হয়ে গেল। আর যখনই আমার এটা কমে যাচ্ছে সময়টা অবশ্যই বাড়বে। তাহলে টি কত ধরলাম যে 10 সেকেন্ড হবে, 10 সেকেন্ড হয়ে গেল, তাহলে তো 10 হয়ে গেল। তাহলে ডেল এম বলতে বোঝাচ্ছে আমার কতটুকু পরিবর্তন হয়ে গেল, 5 - 3 2। আর ডেল টি দ্বারা বোঝাচ্ছে সময়ের কতটুকু পরিবর্তন। ডেল টি বলতে কি 10 - 0, ওকে। বা তোমার এখানে এটা থাকতে পারে যে এখানে তোমার আছে 2, তাহলে কতটুকু পরিবর্তন হলো 10 - 2 8। তাহলে বুঝতে পারছো ডেল এম এবং ডেল টি কি? ডেল এমটা হচ্ছে গ্যাসের ভরের পরিবর্তন। আরেকটা পেজ আছে আমাদের সাথে। কিন্তু আমাদের বাইরে ওদের দিচ্ছে আর ওরা অন্যরকম কিছু না, কিন্তু কারো ওকে, তো ডেল এম বাই ডেল টি বুঝতে পারছো? দেখো ডেল এম বাই ডেল টি বুঝতে পারছো যে সময়ের সাথে গ্যাসের ভরের পরিবর্তন, ওকে। তো কি পরিমাণ বলটা ক্রিয়া করে সেই বলটা হচ্ছে এটা। এখন তোমাকে যদি বলে যে আমরা বল বের করলাম, কারণ তোমাকে বলো যে তাহলে রকেট ত্বরণ কত, সো আমরা ত্বরণটা এখানে বের করব। আমরা এম সমান কি জানি? এম এ, তাই না? সো এম এ এম এর একটু মান ওকে। এখন বড় হাতের এম দ্বারা আমরা কি বোঝাই? রকেটের ভর। রকেট এখানে কোনো বিশেষ ওকে, বুঝতে পারছো? তাহলে ওই এমটা ওই ডেলটির সাথে দিলে হবে না। এমটা ডেল টি মানে ওই যে এর সাথে এটা নিচে থাকবে। ডেল এম বা ডেল টি হচ্ছে আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে গ্যাসের ভর, আর এই বড়তেরটা কি? রকেটের ভর, ওকে। তো দেখো এই সূত্রটা তখনই হবে যখন রকেটের উপর অভিকর্ষ বল বা অভিকর্ষ ত্বরণ ক্রিয়া না করবে। ওকে, যদি অভিকর্ষ ত্বরণটা এই রকেটের উপর ক্রিয়া না করে সেক্ষেত্রে সূত্র হবে এটা। আর যদি অভিকর্ষ ক্রিয়া করলে এর মান হবে 1/m -g। যদি রকেটের উপর অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে সেক্ষেত্রে সূত্র হবে এটা। আর যদি এই রকেটের উপর অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে সূত্র হবে এটা। তোমাকে ওখানে বলে দেবে অভিকর্ষ ত্বরণ ক্রিয়া না করলে বা করলে। আমাদের প্রশ্ন সলভ করার সমস্যাটা আমরা সব বুঝে নেব।
আচ্ছা এটা হচ্ছে যদি আমাকে বল বের করতে বলে, অর্থাৎ রকেটটা কি পরিমাণ ধাক্কা দিচ্ছে বায়ুর উপর, মানে কি পরিমাণ ক্রিয়া করতেছে এইটা। আর এখান থেকে আমরা ত্বরণটা বের করবো, অর্থাৎ রকেটের ত্বরণটা কত ত্বরণ। ওকে, বুঝতে পারছো? ওকে, আমরা এখন প্রথমে জানবো যে আসলে বল ক্ষেত্রটা মানে বিষয়টা কি। তো দেখো একটা বস্তু এখানে আছে, তাই না? এই বস্তুটার একটা নির্দিষ্ট সীমা আছে বা গণ্ডি আছে। তাহলে এই বস্তুর যে যদি একটা সীমা আছে নির্দিষ্ট, এই সীমার মধ্যে যদি অন্য একটা বস্তু আছে যদি আসে, তাহলে এই বস্তুটা ওই বস্তুর উপর ক্রিয়া করতে পারবে। বাট যদি এই সীমার বাইরে যদি বস্তু যদি থাকে, তাহলে সে আকর্ষণ বা বিকর্ষণ কিছু করবে না, ওর উপর কোনো বল প্রয়োগ করবে না। তাহলে এই না ক্ষেত্র তো বিভিন্ন হতে পারে, মহাকর্ষ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তাই না? সো এই যে দেখো একটা বস্তু তার যদি একটা নির্দিষ্ট ক্ষেত্র তৈরি করে, যে ক্ষেত্রের ভেতরে আসে বস্তুটা ওই বস্তু বল প্রয়োগ করে, আর যদি ওই ক্ষেত্রের বাইরে থাকে তাহলে সেই বস্তুর উপর মানে নিরপেক্ষ থাকে, অর্থাৎ তার উপর কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল করে না। তাহলে এই যে বলের ক্ষেত্রে যে একটা ক্ষেত্র তৈরি হয়, এটাকে বলা হচ্ছে তোমার বল ক্ষেত্র। মহাকর্ষের ক্ষেত্রে মহাকর্ষ ক্ষেত্র, আধানের ক্ষেত্রে তাদের চৌম্বক ক্ষেত্র। মানে বিষয়টা বুঝতে পারছো? তাহলে ক্ষেত্র বলতে বোঝাচ্ছে যে তার সীমাবদ্ধতা। যেমন আমার সর্বোচ্চ ক্ষেত্রটা কি? আমার সর্বোচ্চ ক্ষেত্র তো উল্লাপাড়া, মানে আমার দৌড় সর্বোচ্চ 7 ফুট উল্লাপাড়া, এই বাইরে তোমার যার কোনো গতি নেই। মাঝামাঝি সিরাজগঞ্জ না। সে কোথায় ওঠে? ওটা তো কম, বাট আমার তো মেইন তো ক্ষেত্রটা এটা। তাহলে বুঝতে পারছো? এখন নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা, এই যে আমরা নিউটনের যে সূত্রগুলো দেখলাম, F=ma, m1 v1 যে সূত্রগুলো আমরা দেখলাম, তো এই সূত্রগুলো কিন্তু সব জায়গায় আমরা প্রয়োগ করতে পারবো না। তাহলে কোথাও আমরা প্রয়োগ করতে পারবো না। যেসব বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি, অর্থাৎ বেগ অনেক বেশি, এসব ক্ষেত্রে আমরা নিউটনের গতিসূত্রে এগুলো প্রয়োগ করতে পারবো না। আবার যেসব মানে বস্তুর আকৃতি খুবই ক্ষুদ্র, অণু পরমাণু, তাদের ক্ষেত্রে আমরা নিউটনের গতিসূত্রগুলো আমরা প্রয়োগ করতে পারবো না। তার সীমাবদ্ধতাগুলো কি কি? আলোর দশের সময় আমরা 10 ক্লাস শুরু, আমরা আজকে ক্লাস শুরু। কলেজে যাইতে হবে। আপনারা 10:40 থেকে ক্লাস। হ্যাঁ, তাই ওটাই। 40 11টায়। আর দ্বিতীয়টা হচ্ছে এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ঠিক আছে, যাদের বেগ মোটামুটি একটু বেশি, আবার যেসব বস্তু বড়, সেসব ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলো প্রয়োগ হয়, কিন্তু যেসব বস্তু বেগ আলোর বেগের কাছাকাছি অথবা খুব ক্ষুদ্র মানের, সেসব বস্তুর ক্ষেত্রে আমরা কিভাবে সূত্রগুলো প্রয়োগ করবো, বা তাদের ক্ষেত্রে কিভাবে আমরা বেগ ত্বরণ এগুলো বের করবো বা ভর বের করবো, এসব ক্ষেত্রে আমরা যখন সেকেন্ড পেপারের অষ্টম অধ্যায় করবো, তখন জানতে পারবো। মানে আধুনিক পদার্থবিজ্ঞান, এবং সেক্ষেত্রে আমরা দেখব যে আইনস্টাইনের সূত্রের মাধ্যমে কিভাবে একটা বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি বা ক্ষুদ্র মানের, সেসব ক্ষেত্রে কিভাবে আমরা ওই বস্তুর শক্তি, ভর, ত্বরণ আমরা বের করতে পারবো। বিষয়টা বুঝতে পারছো? বস্তুর বেগ আলোর বেগের কাছাকাছি হলে কি? আলোর বেগের কাছাকাছি হলে নিউটনের গতিসূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো না। এটা হচ্ছে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা মানে কি? মানে প্রয়োগ করতে পারবো না আমরা নিউটনের সূত্রগুলো।
ওকে শেষ। আর 2 নাম্বারটা 2 নম্বরটা হচ্ছে বস্তুটা যদি খুবই ক্ষুদ্র মানের হয়, যেমন অণু পরমাণু হয়, তাদের ক্ষেত্রে নিউটনের সূত্রগুলো প্রয়োগ হবে না। যদি রোমান্টিক গান করতে ভালো লাগে, তাহলে এখন আর আগে করতে ফিলিংস হয় না, বয়স হয়ে যাচ্ছে তো এখন এগুলো হচ্ছে, এখন বয়স হচ্ছে তোমাদেরই, এখন এগুলো কি আলমগীর, তাই না? আলমগীরদের সাথে ম্যাথ ক্লাসে যা শুরু করছে মাসুমের পর্যন্ত আইছে সেই রোমান্টিক দিনগুলো আর নেই। ভিডিও বানাচ্ছে ওকে ওকে ঠিক আছে, বুঝতে পারছো? সো আজকে আমাদের টপিক এই পর্যন্তই। নেক্সট দিন আমরা নতুন টপিক করব। তাহলে তোমাদের বাড়ি কাজ হচ্ছে, কবিতাটা দিবেন। ওকে শোনো, তোমাদের বাড়ি কাজটা কি? তোমাদের বাড়ি কাজটা হচ্ছে যে আমি যত বন্ধু পড়লাম নিউটনীয় গতিশীল সীমাবদ্ধতা টপিক ধরে ধরে আমি তো সকল প্রত্যেকটা টপিক পড়াইছি। ওকে সব একদম নিউটনীয় গতিশীল সীমাবদ্ধতা না, অধ্যায় শেষ না। সো এই টপিক তোমরা প্রত্যেকটা পড়বা। আর তখন যে বললাম যে ওই মৌলিক বলতে একটা ছক, তো ছকের কোনো পড়বো। ওকে এগুলো বাড়ি কাজ। আর আমরা এখন ম্যাথ শুরু করব। ওকে ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, and obviously subscribe করুন। See you. Subscribe অবশ্যই। मत करिए please. Okay, ঠিক আছে, ফোনটা কাটো।